আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আইটিক স্কুলের লার্ন ফাস্ট পে লেটার সিরিজের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বই অর্থাৎ ভূগোল বইয়ের পঞ্চম অধ্যায়, অর্থাৎ পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে বায়ুমণ্ডল। সেই বায়ুমণ্ডলের এর আগে আমরা দুইটা ক্লাস শেষ করেছি বা দুইটা ক্লাসের ভিডিও তোমরা দেখেছো। এখন আমরা এখন পড়ব হচ্ছে সেগুলো হচ্ছে কি আবহাওয়া ও জলবায়ুর উপাদান এবং জলবায়ুর নিয়ামক সমূহ। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা এখন পড়ব আবহাওয়া জিনিসটা কি বা জলবায়ু জিনিসটা কি। এখন আবহাওয়া হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের কোনো একটা নির্দিষ্ট স্থানের বায়ুর তাপ, বায়ুর চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ও বায়ু প্রবাহের দৈনন্দিন সামগ্রিক অবস্থাকে সেই দিনের আবহাওয়া বলে। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট স্থানের যখন বায়ুর তাপ, বায়ুর চাপ, আর্দ্রতা, উষ্ণতা এই সব কিছু মিলে যখন একটা অবস্থা বা সিচুয়েশন ক্রিয়েট হবে, তখন সেটাই কি ওই দিনের আবহাওয়া। তো এই যে আবহাওয়ার যে সংজ্ঞাটা সেটা আমরা জাস্ট মুখস্থ করব। কি করব? জাস্ট ভালোভাবে মুখস্থ করব, কারণ এটা আমাদের জ্ঞানমূলকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবহাওয়া কাকে বলে বা জলবায়ু কাকে বলে, এটা অ্যাভেলেবেল প্রশ্নটা কি আসে। তো এখন যেহেতু আমরা আবহাওয়া পড়ছি, সেখানে আমরা কী পড়ব? জলবায়ু। এখন আবহাওয়া হচ্ছে একদিনের, আর কয়েকটা আবহাওয়ার সমষ্টি হচ্ছে কি জলবায়ু। যখন কোনো একটি নির্দিষ্ট স্থানের 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় করা হয়, তখন সেটাকে কি বলা হয়? জলবায়ু। কোনো একটি অঞ্চলে সাধারণত 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে কি বলা হয় বা গড় আবহাওয়ার অবস্থাকে কি বলে? জলবায়ু বলে। তো এইটাও সেম প্রসেসের মাধ্যমে কি আমরা মুখস্থ করব, কারণ এটা ক নাম্বারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। জলবায়ু কাকে বলে? এটা আসেই। এখন আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো কি কি? আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো হলো বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা ও বায়ুপাত। তাহলে আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো কি কি? বায়ুর তাপ, চাপ, প্রবাহ, বায়ুর আর্দ্রতা ও বায়ুপাত। তো আশা করি তোমরা এই এতটুক যে বিষয়টা সেটা বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী স্লাইডে যাই। এখন আমরা পড়ব এই যে জলবায়ুর নিয়ামক। কিন্তু তার আগে আমরা একটু জেনে নেই এই নিয়ামক মানে কি। নিয়ামক মানে হচ্ছে নিয়ন্ত্রক। এই নিয়ামক মানেটা কি? নিয়ামক মানে হচ্ছে নিয়ন্ত্রক। অর্থাৎ যে সকল উপাদান বা যে সকল বিষয়বস্তু জলবায়ুকে নিয়ন্ত্রণ করে সেগুলো কি জলবায়ুর নিয়ামক। তা আমরা একটু পড়ি। পৃথিবীর সব অঞ্চলের জলবায়ু কি একরকম বা একই রকম থাকে না, বা একই সময়ে একই রকম থাকে না। কোথাও যদি শীত হয় আরেক সাইডে গরম, আরেক সাইডে যদি শীত হয় কি আরেক সাইডে গরম। সেটা একটু দেখি। পৃথিবীর অঞ্চলের বিভিন্ন অঞ্চলের জলবায়ু কি একরকম নয়। এর কোনো অঞ্চল উষ্ণ, আবার কোনো অঞ্চল শীতল, আবার কোনো স্থান বৃষ্টিবহুল, আবার কোনো স্থান কি বৃষ্টিহীন। কিছু ভৌগোলিক বিষয় পার্থক্যের কারণে স্থানভেদে জলবায়ুর এরকম পার্থক্য পরিলক্ষিত হয়। এই বিষয়গুলোকে কি বলা হয়? জলবায়ুর নিয়ামক বলা হয়। এটা মূলত আমাদের জন্য একটা সংজ্ঞা, অর্থাৎ জ্ঞানমূলকের জন্য কি একটা উত্তর। প্রশ্ন আসতে পারে যে জলবায়ুর নিয়ামক কাকে বলে, তখন আমরা কি লিখব? এই পুরাটা তো আসলে জিনিসটা সুন্দর, একটা কঠিন মনে হচ্ছে, কিন্তু আমরা এতটুকু এইভাবে বলতে পারি যে সকল বিষয়ের উপর ভিত্তি করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের জলবায়ু বা আবহাওয়া ভিন্ন রকম হয়ে থাকে, সেই সকল অবস্থা বা সেই সকল বিষয়বস্তুগুলোকে কী বলা হয়? জলবায়ু নিয়ামক বলা হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই জলবায়ু নিয়ামক বা নিয়ন্ত্রকগুলো কি কি সেটা আমরা একটু জেনে নিই। তো প্রথম হচ্ছে অক্ষাংশ বা ল্যাটিচিউড। এখন অক্ষাংশ তো বুঝোই, বা আমরা আবার একটু বোঝার চেষ্টা করি। ধরলাম এটা পৃথিবী, এই মাঝ বরাবর কি নিরক্ষরেখা, এই বরাবর অক্ষরেখা। কি রেখা? অক্ষরেখা। আর এই বরাবর কি দ্রাঘিমা রেখা। এই যে বিভিন্ন অংশে যে সকল অবস্থান বা দেশগুলো অবস্থিত বা যে অবস্থানটা, সেটাকে মূলত কি বলা হয়? অক্ষাংশ বলা হয়। সূর্যকিরণের মাত্রা অক্ষাংশ ভেদে বিভিন্ন রকম হয়। লাস্ট ক্লাসে বা লাস্ট ভিডিওতে আমরা একটা জিনিস জেনেছি যে নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। কত ডিগ্রি? 0 ডিগ্রি। কিন্তু এই নিরক্ষরেখার উপরে কি সূর্য সারা বছর কিরণ দেয়। সূর্য কি দেয়? সারা বছর লম্বভাবে কিরণ দেয়, যার ফলে
এই নিরক্ষরেখার আশেপাশের যে অঞ্চলগুলো সেগুলো নিরক্ষীয় অঞ্চল, এবং সেই অঞ্চলকে সবসময় উষ্ণ বা গরম একটা আবহাওয়া প্রভাবিত হয়। নিরক্ষরেখার উপর সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয়, আর নিরক্ষরেখা থেকে যতই উত্তরে বা যতই দক্ষিণে যাওয়া হোক না কেন, সূর্যকিরণ তির্যক বা বাঁকাভাবে পড়তে থাকে। কিভাবে পড়ে? সূর্যকিরণ তির্যকভাবে পড়তে থাকে। এর ফলে নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণ মেরুর দিকে তাপমাত্রা ক্রমশ কমতে থাকে। এখন আমরা জিনিসটি একটু বোঝার চেষ্টা করি। আমরা কি জানি? পৃথিবী বা সূর্য পৃথিবীর চেয়ে প্রায় 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? প্রায় 13 লক্ষ গুণ বড়। এখন এই 13 লক্ষ গুণ বড় একটা সূর্য তো এখানে আঁকা সম্ভব না। সেক্ষেত্রে আমরা একটু কম্প্যাক্টভাবে একটু জিনিসটা আঁকার বা বোঝার চেষ্টা করব। এটা হচ্ছে কি আর্থ বা পৃথিবী। আর পৃথিবীর থেকে তো সূর্যের অনেক একটা দূরত্ব আছে, ঠিক না? অনেক বিশাল একটা দূরত্ব রয়েছে, বা কত হাজার বা কত আলোকবর্ষ। এখন আমরা ধরলাম এটা কি সান, এটা সূর্য কিরণ দেয়। আচ্ছা, এটা একটু ভিজুয়ালাইজেশনের মধ্যে আমরা করার চেষ্টা করি। এটা কালারটা একটু চেঞ্জ করি, যেহেতু সূর্য কমলা কালার বা হলুদ কালার, সেটা আমরা কি ওই কালারটি নেওয়ার চেষ্টা করি। ধরলাম এটা সূর্য। সারা আঁকা অতটা ভালো হয়নি, জাস্ট আমরা বোঝার জন্য পড়ব। এই সূর্য সারা বছর কি করে? এই নিরক্ষীয় অঞ্চলে লম্বভাবে কিরণ দেয়। কীভাবে কিরণ দেয়? লম্বভাবে। এই যে সূর্যের যে আলোটা, সেটা একদম লম্বা লম্বে বা বরাবর কার উপর পড়তেছে? নিরক্ষীয় অঞ্চলের উপর পড়ছে। যার ফলে কি এই নিরক্ষীয় অঞ্চলের যে এলাকাগুলো বা অঞ্চলগুলো, সেখানে কি সারা বছর অনেকটা উষ্ণ বা গরম থাকে। উষ্ণ বা গরম থাকে। কিন্তু নিরক্ষরেখা থেকে এটা হচ্ছে তোমার উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। মানচিত্রের উপরের দিক উত্তর, নিচের দিক কি দক্ষিণ। এই নিরক্ষরেখা থেকে তুমি যত উত্তরে যাবে বা যত দক্ষিণে যাবে, সূর্য কিরণ মোটামুটি এটা তির্যকভাবে পড়বে। কীভাবে পড়বে? তির্যকভাবে। এখানে তো আসলে অত ভালোভাবে বোঝানো যাচ্ছে না, তাও একটু চেষ্টা করি। সূর্যকিরণ ধরো মোটামুটি একটা তির্যকভাবে পড়বে বা একটা বাঁকাভাবে পড়বে। যদি কোনো জায়গায় একটা বাঁকাভাবে আলো পড়ে, সেখানে কি তাপটা অনেকটা কম লাগে, যার ফলে কি সেখানে তাপমাত্রাটাও কি একটু কম থাকে বা একটু শীতল থাকে। কিন্তু নিরক্ষীয় অঞ্চলে কি তাপমাত্রা মোটামুটি অনেকটা বেশি থাকে। তো এটাও কি একটা জলবায়ুর নিয়ামক বা জলবায়ুর যে পরিবর্তনের ব্যাপার, সেটা কি বোঝানো যায়। তো আশা করি যে অক্ষাংশের যে ব্যাপারটা, সেটা তোমরা সকলে বুঝতে পেরেছো। আমরা এখন পরবর্তী স্লাইডে যাই। সেটা হচ্ছে পরবর্তী যে নিয়ামক, সেটা হচ্ছে কি উচ্চতা। সেটা কি? উচ্চতা। সমুদ্র সমতল থেকে আস্তে আস্তে আমরা যত উপরে উঠব, কি সমুদ্রের সমতল থেকে যতই উপরে উঠা যায়, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের তাপমাত্রা কি হ্রাস প্রায় কি তাপমাত্রা বৃদ্ধি পায়। যে আশেপাশে যে পরিবেশের তাপমাত্রা সেটা বৃদ্ধি পায়, কিন্তু বায়ুমণ্ডলের যে তাপমাত্রা সেটা কি ততই হ্রাস প্রায়। আমরা এতটুকু এর আগে পড়েছি যে সাধারণত প্রতি 1000 মিটার উচ্চতায় কি যখন আমরা ভূপৃষ্ঠ থেকে প্রায় 1000 মিটার উচ্চতে উঠব, তখন তাপমাত্রা কি প্রায় 6 ডিগ্রি থেকে 6.0 থেকে 6.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। এখানে 6 ডিগ্রি দেওয়া, কিন্তু বইয়ে আমরা এর আগে দেখেছি যে বইয়ে আরেক জায়গায় 6.5 ডিগ্রি দেওয়া আছে। তো আমরা সেটা কী ধরবো? 6 থেকে 6.5 ডিগ্রি পর্যন্ত কি তাপমাত্রা হ্রাস পায়। এ উচ্চতার পার্থক্যের কারণে দুই জায়গায় একই অক্ষাংশ অবস্থিত হওয়া সত্ত্বেও একটি অপরটির চেয়ে ভিন্ন জলবায়ু ধারণ করে। এখন ব্যাপারটা আমরা একটু বুঝি। আমাদের ষষ্ঠ অধ্যায় বা দশম অধ্যায়ে এরকম কিছু লাইন বা কথা আছে, সেটা আমরা একটু রিকল করার চেষ্টা করি। যদি আমরা এটাকে সমুদ্র পৃষ্ঠ ধরি, যে এটা সমুদ্রের সারফেস আর এটা হচ্ছে ভূপৃষ্ঠ। এটা কি ভূপৃষ্ঠ, এটা কি ভূপৃষ্ঠ, আর এটা হচ্ছে কি সমুদ্র। এটা হচ্ছে কি সমুদ্র। এই সমুদ্র থেকে আস্তে আস্তে ভূপৃষ্ঠ উপরে উঠতে থাকে। কি উঠতে থাকে? আস্তে আস্তে উপরে উঠতে থাকে। এই সমুদ্র পৃষ্ঠ থেকে আস্তে আস্তে যত উপরে উঠবে, তাপমাত্রা কি ততটাই হ্রাস পাবে। কি পাবে? তাপমাত্রা ততটাই হ্রাস পাবে। যদি তোমরা কেউ কক্সবাজার গিয়ে থাকো, তখন তোমরা একটু দেখবে যে ডলফিন মোড়ের আগে রাস্তাটা এরকম নিচে হয়ে যায় বা বাঁকা হয়ে অনেকটা ঢালে নামতে হয়, বা ওঠার সময় অনেকটা উঁচুতে উঠতে হয়। কেন? কারণ সমুদ্রের যে আশেপাশে যে অঞ্চলগুলো বা সমুদ্রের তীরবর্তী অঞ্চল, সেগুলো অনেকটা নিচু হয়।
কিন্তু যখন তুমি দিনাজপুরের বা উত্তর অঞ্চলের বিভিন্ন জায়গা, দিনাজপুর, পঞ্চগড়, সেখানে যাবা, সেখানে কি এলাকাগুলো অনেকটা এরকম উঁচু থাকে। কি থাকে? অনেকটা উঁচু থাকে। এই যে উচ্চতা আস্তে আস্তে বাড়ে, তখন এই বাড়ার সাথে সাথে কি তাদের তাপমাত্রা কি হতে থাকে? কমতে থাকে। কিন্তু যখন সমুদ্রের তীরবর্তী থাকে, তখন কিন্তু তাপমাত্রা অতটা কম থাকে না। এর একটা কারণ হচ্ছে বাংলাদেশ অনেকটা নিরক্ষীয় অঞ্চলে পড়েছে। নিরক্ষীয় অঞ্চলে কি সূর্য সারা বছর লম্বাভাবে কিরণ দেয়। কিরণ দিলে এই সমুদ্রের পানিটা কি সবসময় উত্তপ্ত থাকে। কি থাকে? সবসময় উত্তপ্ত থাকে। এবং এই উত্তপ্ত হওয়ার কারণে এই সমুদ্রের তীরবর্তী যে সকল অঞ্চলগুলা রয়েছে, সেগুলো থেকে তাপমাত্রার খুব একটা তারতম্য দেখা যায় না। শীতকালও দেখা যায় না, গরমও দেখা যায় না। কিন্তু যেহেতু উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও কি আস্তে আস্তে কমতে থাকে, সেক্ষেত্রে এইখানে গরমের দিনে মোটামুটি একটু ঠান্ডা লাগলেও যখন শীতকাল পড়ে, তখন এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে। কি লাগে? প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে, যা কিনা প্রায় সহ্য করার মতো না। তো আশা করি যে উচ্চতার যে বিষয়টা, সেটা তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ 1000 মিটার উচ্চতায় প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। এখন কথা হচ্ছে, এই যে দেখো দিনাজপুর ও শিলং, এই দুইটা অঞ্চল একই অক্ষাংশে অবস্থিত। কোথায় অবস্থিত? পৃথিবীর যে অক্ষাংশটা আছে, একই অক্ষাংশে অবস্থিত, কিন্তু জাস্ট এদের উচ্চতার পার্থক্য হওয়ার কারণে এই দুই অঞ্চলে কি তাপমাত্রার পার্থক্য অনেকটাই বেশি। এখন এই যে শিলং যেটা, সেটা হচ্ছে ইন্ডিয়াতে। দার্জিলিং আমরা নাম শুনেছি, দার্জিলিংয়ের হয়তো কোনো একটা অঞ্চল শিলং। এই শিলংয়ে অনেকটা শীত পরে, ওখানে সোয়েটার পরে সবসময় চলাফেরা করা লাগে। কেন? কারণ এইটা সমুদ্রের যে পৃষ্ঠ, ধরলাম এটা যদি সমুদ্র হয়, সি হয়, সেই সমুদ্রের পৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে অবস্থিত। এবং এই অনেকটা উঁচুতে অবস্থিত হওয়ার কারণে কি এখানে তাপমাত্রা খুবই কম। কিন্তু দিনাজপুর একই অক্ষাংশে অবস্থিত, কিন্তু শিলংয়ের মতো এতটা উঁচুতে অবস্থিত না, যার ফলে কি ওর তাপমাত্রা কি শিলংয়ের মতো এতটা কম না, এখানে তুলনামূলক ঠান্ডা লাগে। উচ্চতা বেশি হওয়াতে শিলং এর দিনাজপুরের চেয়ে তাপমাত্রা কম হয়। তাপমাত্রা কম মানে কি? তাপমাত্রা ঠান্ডা থাকে বা পরিবেশটা কি ঠান্ডা হয়। তো আশা করি যে উচ্চতার যে ব্যাপারটা বা অ্যাটিটিউডের যে ব্যাপারটা, সেটা তোমরা বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী বৈশিষ্ট্য বা পরবর্তী নিয়ামকে চলে যাই। পরেরটা হচ্ছে সমুদ্র থেকে দূরত্ব। কি? সমুদ্র থেকে দূরত্ব। সেম আগের বার যেটা আমরা একটু রিপিট করছি, সেটাই কি মূলত এখানেই হবে। জলভাগের অবস্থান কোনো এলাকার জলবায়ুকে কি করে? মৃদুভাবাপন্ন করে। অর্থাৎ জলবায়ু যদি কোনো জলবায়ু না, জলাশয় বা বিভিন্ন জলের আধার যদি কোনো একটা এলাকার আশেপাশে থাকে, সেটা কি ওই পানির আধারের জন্য কি আশেপাশে এলাকাগুলো অনেকটা প্রভাবিত হয়। কিভাবে হয়? কক্সবাজার, চট্টগ্রাম ও পটুয়াখালী সমুদ্র উপকূলে অবস্থিত। কোথাও অবস্থিত? সমুদ্র উপকূলে অবস্থিত হওয়ার কারণে এখানকার জলবায়ু রাজশাহীর তুলনায় বেশ মৃদুভাবাপন্ন। কি? রাজশাহীর তুলনায় অনেকটা স্মুথ বা স্টেবল। সমুদ্রের নিকটবর্তী এলাকায় তাপমাত্রা শীত গ্রীষ্মের তেমন পার্থক্য হয় না। কি বললাম? যে সমুদ্রের উপকূলে যে সকল অঞ্চলগুলো রয়েছে, সেগুলো কি শীতকালেও খুব একটা শীত লাগে না, বা গরমকালেও কি খুব একটা গরম লাগে না। এই ধরনের জলবায়ুকে কি বলা হয়? সমভাবাপন্ন জলবায়ু বলা হয়। কি বলা হয়? সমভাবাপন্ন জলবায়ু বলা হয়। কিন্তু সমুদ্র উপকূল থেকে দূরের এলাকায় শীত ও গ্রীষ্ম উভয় কি হয়? চরম হয়। কারণ স্থলভাগ জলভাগ অপেক্ষা যেমন দ্রুত উষ্ণ হয়, আবার দ্রুত ঠান্ডাও হয়। কি বলছে? স্থলভাগ জলভাগ অপেক্ষা যেমন দ্রুত উষ্ণ, অর্থাৎ তাহলে পানির যেমন পানি যেটা আছে, পানির চেয়ে কি স্থলভাগ অঞ্চলটাকে বেশি তাড়াতাড়ি গরম হয়, বা সূর্যের তাপটা বেশি তাড়াতাড়ি শোষণ করতে পারে এবং তাড়াতাড়ি গরম হয়। কিন্তু আবার যখন যত তাড়াতাড়ি গরম হয়, সেটা কি তত তাড়াতাড়ি ঠান্ডাও হয়। এই যে দিনাজপুর বা ধরো রাজশাহীর যে অঞ্চলগুলো, সেগুলো দিনের বেলা খুবই গরম হয়। কি হয়? খুবই গরম হয়, এবং যত তাড়াতাড়ি গরম হয়, সেটা কি তত তাড়াতাড়ি ঠান্ডাও হয়। তো আশা করি তোমরা এদের বুঝতে পেরেছো। গ্রীষ্মকালে মহাদেশের অভ্যন্তর ভাগের এলাকা অত্যন্ত উত্তপ্ত থাকে। মহাদেশের ভিতরকার যে এলাকাগুলো থাকে, সেগুলো অত্যন্ত উত্তপ্ত থাকে। আবার শীতকালে প্রচণ্ড শীত অনুভূত হয়। এই ধরনের জলবায়ুকে মহাদেশীয় বা চরম ভাবাপন্ন জলবায়ু বলে। এটা আমরা পড়বো ক নাম্বার জন্য। এই যে এখানে 3টা সংজ্ঞা আছে মোটামুটি, দুইটা সংজ্ঞা আছে। সেই দুইটা আমরা কিসের জন্য পড়বো? ক নাম্বারের জন্য। কিসের জন্য পড়বো? জাস্ট ক, অর্থাৎ জ্ঞানমূলকের জন্য আমরা এই দুইটা সংজ্ঞাকে মুখস্থ করব। তো আমরা পরবর্তী স্লাইডে যে দেখেন আর কি কি আছে। বায়ু প্রবাহ। কি? বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ কোনো এলাকার জলবায়ুর উপরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কি রাখে? খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই যে বিভিন্ন এলাকা বা বিভিন্ন দেশে যে বৃষ্টিপাত হয়,
সেটা আমরা মনে করি মেঘের জন্য, কিন্তু মেঘটা যে এখানে আসছে কিসের জন্য আসছে? বায়ু প্রবাহের মাধ্যমে। বায়ু যত বেশি পরিমাণ জলীয় বাষ্প ধারণ করে প্রবাহিত হতে পারবে, ওই সকল অঞ্চলে কি তত বেশি পরিমাণ কি বৃষ্টিপাত হবে, যেটা কিনা আমাদের অস্তিত্ব টিকে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। জলীয় বাষ্পপূর্ণ বায়ু কোনো এলাকার উপর দিয়ে প্রবাহিত হলে সেই এলাকায় প্রচুর পরিমাণে কি হয়? বৃষ্টিপাত হয়। অর্থাৎ যদি বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, ওই বায়ু যে সকল অঞ্চলের উপর দিয়ে প্রভাবিত হবে সেই সকল অঞ্চলে কি প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে। যেমন বাংলাদেশে বর্ষাকালে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ মৌসুমি বায়ু, কি বায়ু? মৌসুমি বায়ু প্রবাহিত হওয়ায় প্রচুর বৃষ্টিপাত হয়। আবার শীতকালে বাংলাদেশের উপর দিয়ে শুষ্ক মহাদেশীয় বায়ু প্রবাহিত হওয়ার কারণে বৃষ্টিপাত হয় না। এখন একটু মৌসুমি বায়ুর দিকে আমরা যাই। মৌসুমি বায়ু বাংলাদেশে আমরা মনে রাখবো দুইটা। কয়টা? দুইটা। একটা হচ্ছে উত্তর পূর্ব মৌসুমি বায়ু, যেটা শীতকালে প্রভাবিত হয়। একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, সেটা এখানে গ্রীষ্ম বর্ষাকালে প্রবাহিত হয়। এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যেটা, আমরা কি জানি যে বাংলাদেশের দক্ষিণে কি রয়েছে? সি আছে, অর্থাৎ সমুদ্র রয়েছে। এই দক্ষিণ পশ্চিম থেকে যে মৌসুমি বায়ুটা আসে সেটা সমুদ্র পার করে আসে। এই সমুদ্র পার করে আসার সময় সমুদ্র থেকে প্রচুর পরিমাণে কি আনে? জলীয় বাষ্প নিয়ে আসে, এবং জলীয় বাষ্প নিয়ে যখন প্রবাহিত হয় তখন যে এলাকার উপর দিয়ে প্রবাহিত হয় সেই এলাকায় কী করে? প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। কিন্তু শীতকালে যে মৌসুমী বায়ুটা আসে সেটা কোন দিক থেকে আসে? উত্তর পূর্ব দিক থেকে, হিমালয় পর্বত পার করে আসে। কারণ হিমালয় পর্বত থেকে যে বাতাসগুলো আসে সেটাতে জলীয় বাষ্পের পরিমাণ নেই বললেই চলে, সেটা অনেকটা শুষ্ক এবং ঠান্ডা হয়, এবং যার ফলে কি বাংলাদেশে অনেকটা শীত অনুভূত হয়। তো আশা করি তোমরা এই যে সমুদ্র থেকে এই যে বায়ু প্রবাহের যে ব্যাপারটা সেটা তোমরা বুঝতে পেরেছো। এখন হচ্ছে সমুদ্র স্রোত। এই সমুদ্র স্রোতের টপিকটা বা লাইনটা কিছুটা ষষ্ঠ অধ্যায়ের সাথে সম্পর্কিত। এখান থেকে যদি আমরা এতটুকু করি ষষ্ঠ অধ্যায় সম্পর্কে আমরা হালকা একটু ধারণা পাবো। শীতল বা উষ্ণ সমুদ্র স্রোত। হ্যাঁ, এখন কথা হচ্ছে সমুদ্র স্রোত কয় প্রকার? সমুদ্র স্রোত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে শীতল স্রোত, আরটা হচ্ছে কি উষ্ণ স্রোত। শীতল স্রোতটা কি? সমুদ্রের উপরিভাগের যে পানিটা যখন সূর্যের তাপে গরম বা উত্তপ্ত হয় তখন সেটা কি উষ্ণ স্রোত। কিন্তু আমরা এতটুকু খেয়াল করবো, যদি আমরা কখনো পুকুরে বা নদীতে গোসল করতে যেয়ে থাকি, যখন গলা পর্যন্ত পানিতে নামি পায়ের যে পানিগুলো থাকে সেগুলো অনেকটা ঠান্ডা লাগে, অনেকটা ঠান্ডা থাকে, কিন্তু উপরে পানিটা কি তুলনামূলক গরম থাকে। কেন? কারণ সূর্যের আলো ওই পায়ের এত গভীরে পৌঁছাতে পারে না, যার ফলে ওই পানিটা ঠান্ডা থাকে। এখন ওই যে পানিটা ঠান্ডা সেটাকে বলা হয় কি শীতল স্রোত, বা যখন ওই ঠান্ডা পানি প্রবাহিত হওয়া শুরু করে তখন সেটাকে কি বলা হয়? শীতল স্রোত। তো আশা করি উষ্ণ স্রোত এবং শীতল স্রোত যেটা তোমরা সকলে বুঝতে পেরেছো। এখন শীতল বা উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাবে উপকূল সংলগ্ন এলাকায় বায়ু ঠান্ডা ও উষ্ণ হয়। যদি উষ্ণ স্রোত প্রভাবিত হয় সেক্ষেত্রে কি বায়ুটা মোটামুটি উষ্ণ থাকে, কিন্তু যদি শীতল স্রোত প্রভাবিত হয় সেক্ষেত্রে কি হয়? বায়ুটাও কি ঠান্ডা থাকে। যেমন উষ্ণ উপসাগরীয় স্রোত। কি স্রোত? উষ্ণ উপসাগরীয় স্রোত। নিরক্ষীয় অঞ্চল থেকে যে সকল স্রোতগুলো প্রবাহিত হয় সেটা কি হয়? মূলত উষ্ণ স্রোত। এই উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলবর্তী এলাকার উষ্ণতা বৃদ্ধি পায়। কি হয়? এই উষ্ণ স্রোত প্রবাহের কারণে কি হয়? আমেরিকা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলবর্তী এলাকার উষ্ণতা কি পায়? বৃদ্ধি পায়। কিন্তু আবার শীতল ল্যাব্রাডর স্রোত, ষষ্ঠ অধ্যায়ে গেলে আমরা অনেকটা ভালোভাবে পড়তে পারবো যে ল্যাব্রাডর স্রোতটা আসলে কীভাবে আসে বা কোন দিক থেকে আসে। শীতল ল্যাব্রাডর স্রোত উত্তর আমেরিকার পূর্ব উপকূলকে সারা বছর কী রাখে? শীতল রাখে। এই সমুদ্রের স্রোতটা আসলে কীভাবে জলবায়ুকে নিয়ন্ত্রণ করে তা আমরা আশা করি এতটা বুঝতে পেরেছি। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পর্বতের অবস্থান। কি? পর্বতের অবস্থান একটু সহজ ভাষায় আমরা বলি, এই যে আমরা একটু আগে পড়েছিলাম যে উত্তর পূর্ব মৌসুমি বায়ু। মৌসুমি বায়ুটা কোন দিক থেকে আসে? হিমালয় পর্বতের ওই দিক থেকে পার হয়ে আসে। এখন বাংলাদেশে কি বা আমাদের দেশে কি ওই পশ্চিমাঞ্চল বা ইউরোপের মতো খুব একটা বরফ পড়ে বা খুব অনেক অধিক পরিমাণে ঠান্ডা পড়ে না? কেন? ওই দিক থেকে যে বাতাসটা, শীতল বাতাসটা আসে সেটা হিমালয় পর্বতে বাধাপ্রাপ্ত হয়। কি হয়? বাধাপ্রাপ্ত হয়। এখন হিমালয় পর্বত সবগুলোকে আটকে রাখতে পারে না, কিছু অংশ অবশ্যই হিমালয় পর্বতটাকে পার করে বাংলাদেশের উপর দিয়ে প্রভাবিত হয়। এই অল্প বায়ু প্রবাহিত হওয়ার কারণেই বাংলাদেশে প্রচুর পরিমাণে শীত পড়ে। যদি হিমালয় পর্বতটা না থাকতো তাহলে ইউরোপের সম্পূর্ণ যে ঠান্ডা বাতাস বা শীতল বাতাসটা সেটা বাংলাদেশের উপরে প্রবাহিত হতো এবং বাংলাদেশেও কি প্রায় বরফ পড়া শীত পড়তো। এখন আমরা মূল টেক্সটে ফিরে আসি। উচ্চ পার্বত্যময় এলাকা বায়ু প্রবাহের পথে বাধা হলে
এর প্রভাব জলবায়ুর উপর পরিলক্ষিত হয়। যেমন মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরে আড়াআড়ি অবস্থিত হিমালয় পর্বতে বাধা পাওয়ায়, কোন পর্বতে বাধা পায়? হিমালয় পর্বতে বাধা পাওয়ায় বাংলাদেশ, ভারত ও নেপালে প্রচুর বৃষ্টিপাত হয়। কি হয়? প্রচুর বৃষ্টিপাত হয়। অর্থাৎ কিভাবে হয়? দক্ষিণ পশ্চিম দিক থেকে যে মৌসুমী বায়ুটা প্রবাহিত হয় সেটা কোথায় বাধা পায়? হিমালয়ে বাধা পায়। এই হিমালয়ে বাধা পাওয়ার কারণেই ওই বাতাসের যে জলীয় বাষ্প থাকে সেটা কি এই বাংলাদেশ, ভারত, নেপাল এই তিনটা এলাকায় কি বা তিনটা দেশে কি প্রচুর পরিমাণ বৃষ্টিপাত ঘটায়। যদি হিমালয় পর্বতটা না থাকতো, সেই দক্ষিণ পশ্চিম যে মৌসুমী বায়ুটা ছিল সেটা কি চলে যেত এবং বাংলাদেশে কি মোটামুটি বৃষ্টিপাত হতো না। অপরদিকে শীতকালে মধ্য এশিয়ার শীতল বায়ু হিমালয় অতিক্রম করতে পারে না। তাই ভারতীয় উপমহাদেশের জলবায়ু ইউরোপের মতো তত শীতল হয় না। তো আশা করি যে পর্বতের যে অবস্থান সেটা তোমরা বুঝতে পেরেছো, এবং যদি প্রশ্ন আসে যে পর্বতের অবস্থান কিভাবে একটি দেশের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে, তোমরা খুবই সহজে সেটা অ্যান্সার করতে পারবে। পরবর্তী পয়েন্টটা দেখে আমরা ভূমির ঢাল, স্লোপ, অর্থাৎ ভূমির যে ঢাল সেইটা। সূর্যকিরণ উচ্চ ভূমির ঢাল বরাবর লম্বভাবে পতিত হলে সেখানকার বায়ু এবং ভূমি বেশি উত্তপ্ত হয়। কি? সেখানকার বায়ু এবং ভূমি বেশি উত্তপ্ত হয়। আমরা আবার একটু দেখার চেষ্টা করি এই স্লাইডে। ধরলাম এটা কি একটা পাহাড় বা পর্বত, একটু অন্যরকম হয়ে গেছে, সমস্যা নেই। আর ধরলাম এখানে কি আমাদের সূর্য, এখানে কি সূর্য, সান। এখন এই সূর্য রশ্মি ধরো এইখানে পড়তেছে, ঠিক এইখানে পড়ে। তো সূর্য রশ্মি বা সূর্যের আলো যেখানে বেশি পড়বে সেখানে গরম হবে। তাহলে এই যে এতটুকু এরিয়া সেটা কি হবে? প্রচুর পরিমাণে গরম হবে বা উষ্ণ হবে। কিন্তু সূর্যের আলো কি এই সাইডে খুব একটা পড়তেছে না, এইখানে কি খুব একটা পড়তেছে না। তাহলে এই স্থানটাকে তুলনামূলক ঠান্ডা হবে। কি হবে? ঠান্ডা হবে। তো এখন আমরা আবার ওই স্লাইডে চলে যাই, দেখি। কিন্তু ঢালের যেটা বলতেছিলাম, সূর্যের কিরণটা যেই সাইডে পড়বে সেই সাইডটাও তুলনামূলক উষ্ণ এবং গরম হবে। কিন্তু ঢালের বিপরীত দিকে সূর্য কিছুটা তির্যকভাবে পড়ে। কীভাবে পড়ে? তির্যকভাবে পড়ে, যা কখনো সূর্যালোক খুব কম পায় বলে বায়ু শীতল থাকে। অর্থাৎ বাঁকা হয়ে পড়ার কারণে সূর্যালোকটা কম যায় এবং সেখানে অনেকটা শীতল থাকে। তো আশা করি তোমরা এই যে স্লাইডটা বা এখানকার যে ভূমির ঢালের যে অবস্থাটা সেটা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। মৃত্তিকার গঠন। কি? মৃত্তিকার গঠন। এটা যদি আমরা একটু সহজ ভাষায় বলি, ধরো মরুভূমিতে শুধু ধূসর বালু। এখন বালুতে প্রচুর ফুটা আছে বা প্রচুর স্তর আছে বা বাতাস ঢোকার জায়গা আছে, অর্থাৎ তাদের মধ্যে দূরত্ব রেখে অনেকটা কম। এই বালু দিনের বেলা সূর্যের আলো শোষণ করে খুবই গরম হয়। কি হয়? খুবই গরম হয়, যাতে করে কি দিনের বেলা মরুভূমির তাপমাত্রা খুবই বেশি হয়। কিন্তু আমরা এটাও জানি যে রাত্রেবেলা মরুভূমিতে শীত হয়, প্রচুর ঠান্ডা লাগে। কেন? কারণ এই যে বায়ু বা বালুটা ছিল সেটা খুবই দ্রুত কি তাপমাত্রা শোষণ করছে। কিন্তু যখন সূর্যের আলো পড়ে গেছে বা সূর্য নেমে গেছে তখন কি খুবই তাড়াতাড়ি সেটা তাপমাত্রা বিকিরণ করতে পারছে এবং কি অনেকটা ঠান্ডা আবহাওয়া ধারণ করছে। এখন আমরা একটু পরের মেন টপিক আসি। মৃত্তিকার গঠন বা বুনট সূর্য তাপ সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখে। প্রস্তর বা বালুময় মৃত্তিকার তাপ সংরক্ষণ ক্ষমতা কম। কি? প্রস্তর বা বালুময় মৃত্তিকা, অর্থাৎ যে ঝুরঝুরে বালু যেটা, সেটাকে তাপ সংরক্ষণ ক্ষমতা খুবই কম। এই জন্য তা দ্রুত উত্তপ্ত হয় এবং দ্রুত শীতল হয়। যেমন মরুভূমিতে দিনে প্রচণ্ড গরম এবং রাতে প্রচণ্ড ঠান্ডা হয়। কিন্তু মাটিটা যদি এঁটেল মাটি হতো বা যদি একটু শক্ত মাটি হতো, সেটা গরম হতেও টাইম লাগতো এবং সেটা ঠান্ডা হতেও টাইম লাগতো। তো আশা করি তোমরা এই যে পয়েন্টটা মৃত্তিকার গঠন সেটা তোমরা বুঝতে পারছো বা হয়েছে। তারপর দেখি বনভূমির অবস্থান। খুবই সুন্দর একটা পয়েন্ট। এটার জন্য উৎকৃষ্ট উদাহরণ আমি দিতে পারি আমাদের যে সুন্দরবন বাংলাদেশে সেটা। তো আমরা সকলেই জানি যে বাংলাদেশে যত প্রকার ঘূর্ণিঝড়, সাইক্লোন যা আসে সেটা সমুদ্র তীর হয়ে আসে। কোন দিক হয়ে আসে? সমুদ্র তীর হয়ে আসে বা সমুদ্র উপকূলবর্তী এলাকা হয়ে আসে। কিন্তু এই যত ঝড় আছে সব ঝড়গুলো কার সাথে বাধাপ্রাপ্ত হয়? সুন্দরবনের সাথে কি হয়? বাধাপ্রাপ্ত হয়। সুন্দরবন নিজের জীবন বাজি রেখে আমাদের বাংলাদেশের মানুষদের জীবন বাঁচায়। কারণ সুন্দরবনে যে সকল গাছগুলো আছে সেগুলোতে যখন এই ঝড়টা বাধাপ্রাপ্ত হয়, ঝড়ের গতি আস্তে আস্তে কমে যায় এবং আস্তে আস্তে ঝড়টা থেমে যায়। যদি সুন্দরবন না থাকতো সেক্ষেত্রে পুরো ঝড় বাংলাদেশের সমস্ত এলাকা তছনছ করে দিয়ে চলে যেত।
মেইন কথায় আসি আমরা। গাছপালা থেকে প্রস্বেদন বাষ্পীভবনের সাহায্যে বায়ু জলীয় বাষ্পে পূর্ণ ও ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। কি প্রস্বেদন প্রক্রিয়া, অর্থাৎ গাছের, তো আমরা জানি যে গাছেরও পানি প্রয়োজন, ঠিক কি না? গাছের যখন পানি প্রয়োজন সে তার পর্যাপ্ত পানিটা নেয়, কিন্তু কাজ শেষে বা খাদ্য বানানোর শেষে যে গাছের অতিরিক্ত পানিটা রয়ে যায় সেটা আর গাছ রাখে না, সেটা পাতার মাধ্যমে গাছ কী করে ছেড়ে দেয়। সেই প্রক্রিয়াকে কি বলা হয়? মূলত এই প্রস্বেদন বলা হয়। এই প্রস্বেদন এবং বাষ্পীভবন, এই পানিটা যে বের হয় সেটা সূর্যের তাপে আবার বাষ্প হয়ে বাতাসে বা আকাশে মিশে যায়, সেটাকে কী বলা হয়? বাষ্পীভবন। ইত্যাদির মাধ্যমে কি পৃথিবীতে বৃষ্টিপাত ঘটে। তাছাড়া বনভূমির ঝড় তুফান ও সাইক্লোনের গতি পথে বাধা দিয়ে এর শক্তি কমিয়ে দেয়। বনভূমিতে সূর্যালোক মাটিতে পৌঁছাতে পারে না, ফলে সেখানকার বায়ু তুলনামূলক শীতল হয়। এখন আমরা দেখি, যদি আমরা কোনো জঙ্গলে বা কোনো গাছের বা যদি কোনো বাগানে ঘুরতে যাই, সেখানকার এলাকা বা বাতাসটা বা সেখানকার পরিবেশটা একটু ঠান্ডা থাকে। কেন থাকে? কারণ সূর্যের যে আলোটা পড়ে সেটা গাছের ডাল বা পাতায় বাধাপ্রাপ্ত হয়ে মাটিতে পড়তে পারে না, যার ফলে গাছের নিচে অনেকটা ঠান্ডা লাগে এবং গাছের আশেপাশে আমরা থাকলে কি অনেকটা ঠান্ডা অনুভূত হয়। তো আশা করি এই জলবায়ুর যে নিয়ামকগুলো আছে তোমরা সবগুলোকে বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এতটুকু ছিল। আমাদের আইটি স্কুলের সকল ভিডিওগুলো দেখে যদি তোমরা শিখে থাকো বা উপকৃত হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আইটি স্কুলকে তার কোর্স ফিতে সাপোর্ট করবে। এবং যদি তোমরা নির্ধারিত পরিমাণ কোর্স ফি দিতে চাও বা দিতে পারো, সেক্ষেত্রে আমাদের সকল বিষয়ের যে অনলাইন প্রাইভেট কেয়ার ব্যাচ রয়েছে সেখানেও যুক্ত হতে পারবে। এই ব্যাচে আমরা তোমাদেরকে সিডাব্লিউ দিব, তোমাদের থেকে আমরা এইচডাব্লিউ আদায় করব, প্লাস তোমাদের প্রবলেম সলভের মাধ্যমে তোমাদেরকে আমরা এক্সাম নেব। কী নেব? আমরা এক্সাম নেব। এক্সামে যেটা দেওয়ার মাধ্যমে যাতে তোমাদের প্রোগ্রেস নিশ্চিত হতে পারে বা একদম প্রোগ্রেস নিশ্চিত হয়, সেই ব্যাপারে আমরা সোচ্চার থাকবো। তো আইটি স্কুলের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।